যারা এটা চায় তারা এটা ভুল চায়, তারা এটা পারবে না, এটা সম্ভব না। জামাত কি আওয়ামী লীগের সমান দল নাকি রে ভাই? আওয়ামী লীগ এত পুরনো একটা দল, তো জামাতের মধ্যে ছোট দলকে নিষিদ্ধ করা যায় নাই, আর আওয়ামী লীগ এত বড় একটা দল আপনি 2-3 জন লোক বললেন না নিষিদ্ধ হয়ে গেল, এটা হয় না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভবিষ্যৎটা কি বা রূপরেখাটা কি? তারা কি অনুপ্রবেশ করবে কিনা? কেউ কেউ বলছেন যে অলরেডি আওয়ামী লীগের অনেকে অনুপ্রবেশ করেছে অন্যান্য দলে, জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ে অনেকে। দেখেন, এখানে দুটো বিষয়। 1 নম্বর বিষয় হলো, আমি এই জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ এরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা, অথবা তাদের রাজনীতি করার অধিকার ছিনিয়ে নেওয়া হবে কিনা, এই প্রসঙ্গে আমি আমার বক্তব্য স্পষ্ট করেছি। আমি মনে করি কোন পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, মানে সরকারি ভাবে নিষিদ্ধ করা, এটা উচিত নয়। এটা আমার স্পষ্ট বক্তব্য, আমি এটা চাই না। আমি মনে করি আপনি যদি একটা পলিটিক্যাল পার্টিকে ঘৃণা করেন, অপছন্দ করেন, তাকে নিষিদ্ধ করার সবচেয়ে বড় উপায় হলো জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে। এখন আপনি যদি একটা পার্টি নিষিদ্ধ চান, বিলুপ্তি চান, তাহলে আপনার দায়িত্ব হবে জনগণের কাছে যে বলা, জনগণকে বোঝানো যে এই দলটা কত খারাপ, এই দলটা গণতন্ত্রের জন্য কতটা হুমকির কারণ হতে পারে। জনগণ যদি বুঝে এবং তারা যদি ওই দলটাকে প্রত্যাখ্যান করে, কেবল তাহলেই ওই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন, তা না হলে পারবেন না। ইতিহাস বলে কেউ পারে নাই। জামাতকে নিষিদ্ধ করার জন্য কম কাজ করেছে আওয়ামী লীগ। জামাতকে 15 বছর বসতেই দেয় নাই, দাঁড়াতেই দেয় নাই। এমনকি তারা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে, সেখানে ওনাকে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছে, এই বলে তাদেরকে ধরে এনেছে। অফিসটা খুলতে দেয় নাই, তাদেরকে জামাতকে নিশ্চিহ্ন করা গেছে এবং শেষ দিকে সে নিষিদ্ধও করছে, কিন্তু হয়নি। আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি, ওই যে কম্পিউটারে যে আমরা ইউজ করি, ডিলিট করা এবং আনইনস্টল করা কিন্তু এক জিনিসটা। আপনি ডিলিট করতে পারেন, কিন্তু এটা কিন্তু আনইনস্টল হলো না, এটা কিন্তু রয়ে গেল, ওই নিচের থেকে আবার ওটা গজিয়ে উঠবে। তো আপনি যদি ডিলিট করেন, এটা কোনো কাজের কাজ না, বরং সেটা তখন আপনাকে আরো ডিস্টার্ব করবে। কাজে আমি মনে করি যে কোন দলকে এইভাবে নিষিদ্ধ করাটা এক ধরনের মূর্খতা। আমি এটা মূর্খতাই বলবো, শব্দটা ইউজ করবো আমি। যারা এটা চায় তারা এটা ভুল চায়, তারা এটা পারবে না, এটা সম্ভব না। জামাত কি আওয়ামী লীগের সমান দল নাকি রে ভাই? আওয়ামী লীগ এত পুরনো একটা দল, তো জামাতের মধ্যে ছোট দলকে নিষিদ্ধ করা যায় নাই, আর আওয়ামী লীগ এত বড় একটা দল আপনি 2-3 জন লোক বললেন না নিষিদ্ধ হয়ে গেল, এটা হয় না। জাতীয় পার্টিকে আমি অপছন্দ করি, কারণ দেখেন ইংরেজরা মির্জাফর ইয়াকে আপনার সিরাজউদ্দৌলাকে হারিয়েছে। মির্জাফর কি করেছে? ইংরেজদেরকে হেল্প করেছে। কে বেশি ঘৃণিত? মানুষ এসে মানুষ গালি দেয় কি লর্ড ক্লাইভ বলে গালি দেয়, নাকি মির্জাফর বলে গালি দেয়? গালিটা কিন্তু মির্জাফর বলে দেয়। তো এখানে আমাদের গণতন্ত্র হরণ করেছে কে? আওয়ামী লীগ, শেখ হাসিনার পার্টি, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। তারা আমাদের গণতন্ত্র হরণ করেছে, আর এদেরকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। আপনি সেভাবে দেখেন, জাতীয় পার্টি আমার কাছে খুবই ঘৃণিত একটা দল, কিন্তু তারপরও আমি বলবো তাকে আমি অপছন্দ করি। সে দল ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, আমি খুশি হবো, কিন্তু তার গলা টিপে ধরাটা আমি পছন্দ করবো না, তার ঘর পুড়িয়ে দেওয়াটা আমি পছন্দ করবো না। এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র ওইটা তাকে আপনি বলতে দিবেন, তাকে আপনি অপছন্দ করেন, সমস্যা নাই, কিন্তু তাকে আপনাকে বলতে দিবেন, তো ওইটা গণতন্ত্র। এগুলো একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে এরাকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে তারা কি করবে? তারা কি অন্য কোনো জায়গায় উঠবে? হ্যাঁ, এটা উঠবে। এটা হলো এরকম, ওই ধরনের একটা ঘাস হচ্ছে, একটা গাছ গজাচ্ছে, আপনার গাছটার উপর ওখানে একটা যদি ইট রেখে দেন, সে কিন্তু সাইড দিয়ে ওটা কিন্তু সে বেরোবে, কারণ ওর ধর্মে ওরা বের হবে সে। আপনার আওয়ামী লীগে জামাত কি করেছে বলেন? জামাত কি 15 বছরে বসেছিল? জামাতের লাভ হয়েছে। লাভটা কোথায়? তাকে কিন্তু মাঠে ঘাটে মিটিং করতে যে তাকে কিন্তু শ্রম নষ্ট করতে হয় নাই। সে সমস্ত শ্রম প্রয়োগ করছে কিভাবে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করবে, কিভাবে আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ করবে, কিভাবে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করবে, এবং তারা অনুপ্রবেশ করে তারা টিকে ছিল। এবং তারা আরো এখন কি হচ্ছে, বিভিন্ন আপনি দেখবেন যে বিভিন্ন রকম প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোকজন বসে গেছে। তো এই লোকগুলো কি বাইরে থেকে নিয়ে আসছে? না, তার প্রশাসনের মধ্যেই ছিল। জামাতের লোক কিন্তু অন্য চেহারায় ছিল। এখন সুযোগ সুবিধা পেয়ে তাদের জামাতের চেহারা আবির্ভূত হয়েছে।
এইভাবে হবে। আওয়ামী লীগ বড় দল দেখবো, আওয়ামী লীগ যে বিএনপির মধ্যে ঢুকে যাবে, জামাতের মধ্যে ঢুকে যাবে। এবং তাই তো আপনি এই যে আপনার বৈষম্য আন্দোলন যেটা হচ্ছে, এখানে ছাত্রলীগের ছেলে মেয়েরা নাই, আছে তো, আছে। তাহলে বলতে যে আগে ছিলাম এখন নাই, আগে ছিলেন এটা সত্য, এটা সবাই জানে। এখন যে নাই এটা কিভাবে প্রমাণ করবেন আপনি? এতে অনেক কিছু হয় ভাই। মাসুদ কামাল ভাই, আমরা তো এই বাংলাদেশ জন্মকালীন থেকেই একটা প্রতিশোধের ইশতেহার অনুযায়ী এক একটা দল কাজ শুরু করে, এটাই দেখলাম। এবং কখনো কি আপনি বলতে পারেন যে আসলে গুড ফেয়ারেল হয়ে একটা দল পরিবর্তন বা সরকার পরিবর্তন হয়েছে? তা তো হয়নি। তাহলে কি বাংলাদেশ রাজনৈতিক ভাবে আসলে সভ্য হতে পেরেছে কিনা, আপনার বিশ্লেষণ যদি শুনতে চাই। সভ্য হতে পারা উচিত ভাই। দুনিয়া অগ্রসর হচ্ছে, আপনি কতদিন আর পিছিয়ে থাকবেন? আমাদের দেশে একবার মাত্র হয়েছিল, একবার, সেটা হলো 2000 সালে। 2000 সালে আওয়ামী লীগের 96 থেকে শুরু করে 2001 সালে যখন তারা ক্ষমতা ত্যাগ করলো, তার নির্বাচন হেরে গেল এবং তার খুবই শান্তিপূর্ণ হস্তান্তর হয়েছিল। বিএনপি এসে দায়িত্ব নিল। এই একবার ছাড়া আর কখনোই হয় নাই। খুবই আনফর্চুনেট। 91 বিএনপি এসেছে, 96 ক্ষমতা ছাড়তে চায় না। তারপরে আন্দোলন অমুক তমুক করে তারপরে তারা একতরফা নির্বাচন করেছিল, একতরফা নির্বাচন করেছে, করে জিতেছে। এবং তারা আবার ওই নির্বাচন জাস্টিফাই করে নানা প্রক্রিয়ায়, কেন করে বুঝি না, যে করে। তারপরে সেখানে ওটা শান্তিপূর্ণ হস্তান্তর হয়নি। কিন্তু 2001 সালে যেটা হয়েছিল সেটা ছিল শান্তিপূর্ণ হস্তান্তর। 2000 সালে যেটা হয়েছিল, কাজেই আমি মনে করি হওয়া উচিত। এরপর আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে, তারাও কখনো আর শান্তিপূর্ণ হস্তান্তরের দিকে যায়নি। 2014 সালে তো তারা ক্ষমতা ছাড়বে না, এই কারণে এই অজুহাতে তারা তো রীতিমতো একদম আপনাকে একতরফা নির্বাচনই করে ফেললো। তারপর তার কখনো একবারের জন্য তারা থামেনি, তারা একভাবে করছে। এবং কিন্তু আসলে কি কোনো দল শিক্ষা নেয় নাকি নোট করে রাখে যে ঠিক আছে দেখে নেব, সুযোগ পাইলে দেখে নেবো? এই যে প্রতিশোধের যে একটা আগুন কিংবা অনুতাপ, অনুশোচনা আদৌ কি কোনো সময় কোনো দলের হয়? থেকে তো নোট করে রাখে যে পরবর্তীতে কাকে আবার দেখে নেয়ার সময় বা সুযোগ পাবে। এই যে গণহত্যা আমরা যে সকল ভাবে বলছি, দেশে বিদেশে আপনারা বলছেন, আমরা বলছি, কিন্তু আদৌ কি আওয়ামী লীগের কোর কোনো সদস্য এখন অব্দি কোনো অনুশোচনা বা জাতীয় পার্টির কোন রকম অনুশোচনা আমরা পেয়েছি? বিগত সরকারের বিএনপির কোনো ভুলের কোনো অনুশোচনা আমরা পেয়েছি? পাইনি তো। এটা আপনি কি সভ্য আচরণ বলেন কিনা? আসলে এই যে একটা কথা বলা হয় না যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এখানে তাই হয়েছে। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটল, পৃথিবীর কোন বিচারে এই জুলাই এবং অগাস্টের এই সময়টাকে, এই সময়ে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে সিদ্ধান্তগুলো নিয়েছে, ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে, পুলিশকে লেলিয়ে দিয়েছে, র্যাবকে লেলিয়ে দিয়েছে, যে কাজগুলো তারা করেছে, এর মতো জঘন্য কাজ তো হয় না রে ভাই। কিন্তু এখনো দেখবেন তারা কেউ কোনো অনুশোচনা প্রকাশ করে না, কেউ বলে না যে আমরা ভুল করেছিলাম, কেউ বলে না। কিন্তু শেখ হাসিনার মাঝে মাঝে আমরা একটা দুটা করে পাই, এই আপনার ফোন কল পাই, এবং সেখানেও দেখি উনিও স্বীকার করেন না যে উনি কোনো অন্যায় করেছেন, কোনো ভুল করেছেন, স্বীকার করেন না। কিন্তু এই যে স্বীকার না করাটা, এটা হয় কি নেতার থেকে কিন্তু কর্মীদের মধ্যে এটাকে সংক্রমিত হয়। তো সেখানে পুরো দেশে আমরা দুটো অসহিষ্ণু এবং গোয়ার টাইপের মানুষকে, সমর্থকদেরকে, কর্মীদেরকে তৈরি করতেছি। এটা ঠিক না, এটা বোঝা উচিত ছিল। আর তারা এটা করে না কেন? দেখেন তারা কি করে, তারা ভুল থেকে শিক্ষা অন্যভাবে নেয়। অন্যভাবে কিভাবে নেয়? যেমন ধরেন, আমি 2007 সালের কথা বলি, আপনার মনে আছে 2007 সালের জানুয়ারিতে কিন্তু একটা নির্বাচনের আয়োজন করেছিল বিএনপি। নানা ভাবে তারা একটা নির্বাচন করবে, ইয়াজউদ্দিন সাহেব থাকবে প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা একই সঙ্গে, এবং সেই নির্বাচনটা কিন্তু হয়েই যেত যদি 111 না হতো। 111 হলো কেন? তারা সবকিছু ঠিকঠাক করছিল, কিন্তু আর্মিকে তারা বুকে নিয়ে নেয় নাই, যে কারণে আর্মি তাই করছে। এইখান থেকে তো আওয়ামী লীগ শিক্ষা নিচ্ছে। আওয়ামী লীগ 2014, 2018, 2024 তারা কিন্তু ওই কাজটাই করেছে যে কাজটা বিএনপি 2007 সালে করতে পারে নাই। তারা ঠিক ওই কাজটাই করছে। শিক্ষা নিয়েছে কোন অর্থে বললেন, মানে অপকৌশলটা? হ্যাঁ, ওই কৌশল শিক্ষা নিয়েছে। একটা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে? বিএনপি যে ভোটটা করেছিল, বিএনপি আর্মিকে গুটবুকে নিতে পারে না। এর আগে আর্মিকে গুটবুকে নিয়েছে,
করে তো 3টা নির্বাচন করেছে। এখন দেখেন মানে শিক্ষাটাকে কি ওই খারাপটুকু শিখে, খারাপটুকু নেয়, ভালোটুকু শিক্ষা নেয় না। কারণ এই দলগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো তারা আসলে জনগণকে, জনগণ যে সকল শক্তির উৎস, এই কথাটা তারা মানতে চায় না। তারা সবসময় চিন্তা করে আমি যেভাবে বলবো, যেভাবে চালাবো, জনগণ সেভাবে চলবে, আমার ইচ্ছা এই সব ইচ্ছা। এই যে একটা স্বৈরাচারী মনোভাব, এই মনোভাবটাই কিন্তু আসলে সকল নষ্টের মূল। মাসুদ কামাল ভাই, আমি যুক্তরাষ্ট্রের থেকে যখন কথা বলছি তখন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পন্ন হয়েছে, যখন আপনারা দর্শকরা দেখছেন। এখন বিষয়টা যেই পর্যায়ে থেকেছে, এখানকার টকশো বা ফক্স, সিএনএন এর যে টকশো গুলো এবং সম্প্রতি ট্রাম্পের যে এক্স এর যে স্টেটমেন্ট, সেখানে স্পষ্ট করে বাংলাদেশকে ইন্ডিকেট করে সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের বিষয়টা উল্লেখ করেছে। বলা হয় যে আওয়ামী লীগ এখন মূলত জিওপলিটিক্যাল যে ইস্যুগুলো সেগুলোর উপরে নির্ভর করে এবং ট্রাম্পের বিজয় বা যুক্তরাষ্ট্রের নির্বাচনের উপরে নির্ভর করে অনেকটা সামনের দিকের কৌশলগুলো নেওয়ার চেষ্টা করছে। আপনি কি মনে করেন এইটা কি এতটাই প্রভাব ফেলে কিনা? আমরা সবসময় দেখেছি যে জিওপলিটিক্যাল ইস্যুগুলো ভারত, রাশিয়া, চায়না, আমেরিকা এগুলো খুব প্রভাব ফেলে আমাদের দেশে। সামনের দিনগুলো কি মনে করছেন? দেখেন, ট্রাম্পের যে আপনার যে এক্সে তার যে বক্তব্যটা, এই বক্তব্যটা আমার কাছে ছিল খুবই অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত এই কারণে যে আসলে বাস্তবতা বাংলাদেশে এরকম না, উনি যেরকম বলেছেন এরকম না। আসলে ওই দলবদ্ধ আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের উপর, এটা আমি মনে করি না। কারণ আমিও তো দেশে থাকি। আমি কি ট্রাম্পের অত দূর থেকে ট্রাম্পকে একটা এক্স হ্যান্ডেলে কি লিখলেন ওটা দেখে কি আমি আমার বাস্তবতা সম্পর্কে ধারণা নেবো? তত নেবো না। আমি তো জানি কি হচ্ছে, এখানে দেখতেছি আমরা। এটা আমি ঠিক মনে করি না। উনি ভুল তথ্যের উপর নির্ভর করে লিখেছেন। কিন্তু সমস্যাটা হলো কি যে উনি তো আমার আপনার মতো এ লেভেলের লোক না। উনি তো ট্রাম্প, উনি তো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হলে একজন এরকম একটা মানে পজিশনের লোক যদি ভুল একটা সিদ্ধান্ত নেন, সেটাও দিয়ে কিন্তু অন্যরা নানাভাবে প্রভাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অথবা লাভবান হয়। কাজে ট্রাম্পের এটাকে আমি ইগনোর করতে পারি না। আমি অপছন্দ করতে পারি, বাট আমি ইগনোর করতে পারি না। কিন্তু এখানে আমার জন্য যেটা খুবই মানে একটা চিন্তার বিষয়, সেটা হলো ট্রাম্প এটা বললেন কেন? ট্রাম্পকে এই কথাটা বলতে কে প্রভাবিত করেছে, অথবা কার মাধ্যমে উনি বলেছেন, কি কারণে বলেছেন? এখানে আমরা জানি যে ওখানে আপনার লবিং গুলো খুব ভালো হয় আমেরিকাতে, এবং এটা তো তাদের একটা বৈধ কাজ। কাজে সে ধরনের কোনো লবিং হয়েছে কিনা, লবিস্ট তারা তাকে প্রভাবিত করেছে কিনা আমি জানি না, করতেও পারে। আওয়ামী লীগের থেকে লবিস্ট নিয়োগ করা হতে পারে, অথবা আমার যেন কেন মনে হয় এই পুরো কাজটার পেছনে ভারতের একটা ভূমিকা থাকতে পারে। এই কারণে ওখানে কিন্তু নরেন্দ্র মোদীর একটা নাম আছে। তার মানে উনি নরেন্দ্র মোদীকে খুশি করতে চান। তো বাংলাদেশে যদি কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হয় এবং সেটা নিয়ে যদি ট্রাম্প কিছু একটা রিয়াকশন প্রকাশ করেন, তাহলে তাতে নরেন্দ্র মোদীর খুশি হওয়ার কি আছে? হিসাবটা খেয়াল করেন, নরেন্দ্র মোদী এমন একটা দেশের প্রধানমন্ত্রী যে দেশটা কিন্তু সেকুলার দেশ, সেটা কিন্তু হিন্দু রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র। তার মানে আমার এখানে যদি একজন মুসলমান যদি তার বাড়ি ঘর করিয়ে দেওয়া হয়, অথবা একজন হিন্দুর বাড়ি ঘর করিয়ে দেওয়া হয়, দুটোই তো ওনাদের সমান ভাবে দুঃখিত করার কথা। কিন্তু হিন্দুরটা করবে, মুসলমানটা করবে না, এটা তো হয় না। তো কিন্তু এটা কেন হচ্ছে? তাহলে কি তারা সেকুলার রাষ্ট্র হলেও মন মানসিকতা, আচার আচরণের দিক দিয়ে হিন্দু রাষ্ট্রের মতো আচরণ করছে? আমি জানি না আসলে কি, কিন্তু এই ধরনের আশঙ্কা কিন্তু হয়। এতে হয় কি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকে পড়ে। তো এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। আমি নিজে পার্সোনালি মনে করি, আমার আপনার মনে আছে নিশ্চয়ই, ট্রাম্প যখন আগের দফায় ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ থেকে এক ভদ্র মহিলা, প্রিয়া শাহ সম্ভবত তার নাম, উনি কিন্তু ট্রাম্পকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে নাকি 3.5 কোটি হিন্দু ইন্ডিয়া চলে গেছে। তো 3.5 কোটি হিন্দু কি বাংলাদেশে কখনো ছিল? কখনো ছিল? সেই যখন থেকে 71 হতে শুরু করেন তখনও কি ছিল? ছিল না তো। এই তখন কিন্তু ট্রাম্প কিন্তু তখন সিরিয়াসলি নিয়েছেন, তাই জিজ্ঞাসা করতেন তাই, এবং উনি তখন বাংলাদেশকে চিনেন কিনা তাও আমার কাছে সন্দেহ ছিল। যা কিন্তু এগুলো হতে থাকে, এই ধরনের যে আচরণগুলো এগুলো হতে থাকে। আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে
এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত, ওনাকে সঠিক তথ্যটা দেওয়া উচিত। সেক্ষেত্রে আওয়ামী লীগের সরব অবস্থান এবং ডক্টর ইউনূসের বিষয় বা উপদেষ্টা পরিষদের কোনো শঙ্কা আপনি অনুভব করছেন কিনা? না, তারা খুব একটা এটা নিয়ে কোনো কিছু প্রকাশ করছে না। বরঞ্চ আমি একটা খালি দেখলাম যে প্রধান উপদেষ্টা যিনি তথ্য কর্মকর্তা আছেন, প্রেস সেক্রেটারি, উনি একটা রিয়েকশন দিয়েছেন, এবং সেই রিয়েকশনটা আমি যেরকম বলা মনে করি এরকমই, যে তারা বলছে যে এটা সত্য না এবং এটা ভুল তথ্যের উপর ভিত্তি করে হয়তো উনি বলেছেন, এরকম একটা কথা বলেছেন। কিন্তু আমি মনে করি এখন বাইডেন প্রশাসনের কাছ থেকে ডক্টর ইউনূস এবং তার সরকার যতটুকু সমর্থন এবং সহযোগিতা পাচ্ছেন, ততটা প্রত্যাশা কিন্তু ট্রাম্পের কাছ থেকে উনি করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। আবার একটু অভ্যন্তরীণ রাজনীতিতে আসি। একটা এডিটোরিয়াল সহ এক উপসম্পাদকীয় কার্যনা করলাম, যেটা হচ্ছে আবারও নাকি -2 ফর্মুলার দিকে এগোনোর একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এবং উপদেষ্টা পরিষদের যেহেতু নির্বাচন নিয়ে কোন রকম রূপরেখা নাই, তো এইটা কি আদৌ সম্ভব কিনা? আপনিও কি সেই রকম সম্ভাবনা বা শঙ্কা দেখছেন কিনা? আমি দেখি না, চেষ্টা হতে পারে, চেষ্টা যে হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলি না। কারণ মানুষের হয় কি জানেন, একবার চেয়ারে বসলে না, চেয়ারের মজাটা পেয়ে গেলে অনেকে আর চেয়ার ছাড়তে চায় না। তো এরকম কেউ কেউ থাকতেও পারেন যারা চেয়ারে বসে আছেন, তাদের কেউ কেউ সেরকম প্রত্যাশা তাদের মধ্যে কাজ করতে পারে, এটা হতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সাধারণ মানুষের যে মানসিক গঠন, সেখানে এই